কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ। কারণে অকারণ আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ। প্রেমে পড়া বারণ, করণীয় অকারণ আঙুলে আঙুল ঠেকেলেও হাত ধরা বারণ। তো যাই হোক, এই গানটা একমাত্র আমার টেপির জন্য গাইলাম, কারণ টেপ ভিডিও দিয়েছে আমি যেখানেই যাই সেখানেই প্রেম করে বেড়াই। এটা বাস্তব সত্যি কথা। টেপি একবার সত্যিটা কিন্তু লিখেছে, যেখানে যায় সেখানেই নাগরদোল্লায় দুলতে থাকে। ভীষণভাবে আসলে টেপি নিজেকে ভীষণ অ্যাট্রাকটিভ করে পরিবেশন করতে হয়। আমি তো নায়িকা, অ্যাকচুয়ালি টেপি তো নায়িকা, সে নায়িকার রূপ নিয়ে ঘরে, তাই টেপি যেখানে যায় সেখানেই প্রেম করে। দেখো, ফোকলাকে যদি প্রেম করে না বেরোতো তাহলে তো ফোকলার সাথে আর এরকম করে বিয়ে করতো না, বিয়ের পিড়িতে বসতো না। না, আজকের ডেটে আমি মেনে নিলাম, আজকের দিনটার জন্য আমি মেনে নিলাম ওদের বাড়ির লোকরা ভীষণ অত্যাচারী ছিল, ওরা খুব অত্যাচার করেছে। সন্দীপ ভীষণ খারাপ ছিল, সন্দীপ ওকে রোম্যান্স লাইফ দেয়নি। রোমান্টিক যেখানে সেখানে গিয়ে একটু জড়িয়ে ধরা, চুমু খাওয়া, আদর করা, এগুলো করেনি। আমি আনরোমান্টিক টেপির হাজব্যান্ড ছিল। কিন্তু টেপি তো এইগুলোকে পরে খুঁজে পেয়েছে, কিন্তু যতদিন ফোকলা না এসেছিল ততদিনের মধ্যে তো এইগুলো যে ওদের ভেতরে ডিসপুট আছে এগুলো তো টেপি খুঁজে পায়নি। তো ফোকলাকেও ধরো আমরা মেনে নিলাম যে ফোকলার সাথে টেপির সেক্স চ্যাট হয়নি, ফোকলার সাথে টেপির কোনো রকমভাবে কোনো বাজে সম্পর্ক ছিল না, জাস্ট অনলি ফর বন্ধু সম্পর্ক ছিল। আমরা তো জোর করে ওকে প্রেমিক বানিয়ে দিয়েছি, নাহলে তো ও জাস্ট একটা ফ্রেন্ড হিসেবে ওর পাশে ছিল। সেই বউটা শ্বশুরবাড়িতে এত অত্যাচার হয়, সে যাওয়ার সাথে সাথে কী করে আরেকটা বিয়ে করে নেয়, আবার ঠিক ওই সেই ফোকলাকেই, ফোকলা সরকার যার হাত ধরে ও বেরিয়েছে তাকেই কী করে বিয়ে করে। তোমরা বলো তো, বিয়েটা কি একটা নর্মাল সিদ্ধান্ত? এই বিয়ের সিদ্ধান্ত, ফার্স্ট বিয়ে ধরো মেনে নিলাম, ও প্রথম বিয়েটা ওর বাবা মা দিয়েছে, না বুঝে করেছে, ওকে ঠিক করে মানে ওর ম্যাচুরিটি আসতে দেয়নি, না আসার আগেই ওর বাবা মার দোষ। প্রথম শুরুটা যে মানে একদম 100% আমরা তোমাদের বিচারে আমি বিচার করছি, প্রথম অবস্থায় ওর বাবা মা যেটা করেছে খুব অন্যায় কাজ করেছে, অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে বয়সের ডিফারেন্সের একটা ছেলের সাথে, মেনে নিলাম। 2 নম্বর মেনে নিলাম ওর শ্বশুরবাড়িতে খুব বাজে ওকে ব্যবহার করেছে, মেনে নিলাম। ওর স্বামী ওর সাথে সেইভাবে রোমান্টিকভাবে মিলিত হয়নি, মেনে নিলাম। আচ্ছা, সব এদের ফল্ট, কিন্তু টেপি একমাত্র জেনুইন একটা মেয়ে যে সত্যিই নির্যাতিত হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে সেই রাতে। যে নির্যাতিত হয়, যার ভেতরে আতঙ্ক থাকে শ্বশুরবাড়ি নিয়ে, যার মধ্যে যার স্বামী যাকে মানে কোনো মানে তার একটা বিয়ে হয়ে গেছে, যে স্বামী তাকে এত অবহেলা করেছে, তারপরও সেম টু সেম অ্যাকুরেট একইভাবে ভুল, ও দ্বিতীয় বিয়েটা প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স না নেওয়ার সাথে সাথে না নিয়ে কী করে ও যাওয়ার পর প্রায় 1-1.5 মাসের মধ্যে ও আরেকটা বিয়ে করে ফেলে। বলো, 1-1.5 মাসের মধ্যে ও আরেকটা বিয়ে আবার অনুষ্ঠান করে, যেখানটায় সারা ওয়াইটি তখন তোলপাড় চলছিল, টেপির বাচ্চাকে নিয়ে যায়নি, এই বাচ্চা না নিয়ে একটা মা কী করে খুশি আছে। আজকে তোমরা পরিষ্কার হচ্ছে ও কেন খুশি ছিল, ও কেন খেতে পাচ্ছিল, ও কেন ঘুমাতে পারছিল, ও কেন শপিং করতে পারছিল, ও কেন বিয়েবাড়ি যেতে পারছিল, ও কেন ভ্যালেন্টাইন্স ডে করতে পারছিল। তোমাদের এই ব্যাপারটার কোনো খেয়াল আছে? এই ব্যাপারটা তোমাদের এখন মনে পড়ছে? সেই সময় আমরা তোলপাড় করছিলাম যে কেন ও ওর বাচ্চাকে নেওয়ার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, বা বাচ্চার প্রতি ওর কোনো রকমের একবারও বাচ্চার কথা একটা ভিডিওতে বলতোও না। সেটার এক্সকিউজ ও পরে দিয়েছিল যে উকিল বারণ করেছিল ওকে ওর বাচ্চার কথা মুখে আনতে। সেই সময় ও যদি এতটাই নির্যাতিত হতো, ও যদি এতটাই ভালো মেয়ে হতো, ও যদি এতটাই ওর শ্বশুরবাড়ি বা প্রত্যেকটা মানুষের সাথে ওর এতটা বিবাদ থাকলে, সেই মেয়ে বেরিয়ে যাওয়ার পরে সেকেন্ড একই ভুল কী করে দ্বিতীয়বার করে? সেই বিয়ে প্রথমটা ইনম্যাচিওর ছিল, ওর মা বাবা দিয়ে দিয়েছে। সেকেন্ডটা তো বুঝেছে যে আমি এই বিয়ে করলে এরকমভাবে ফেসে যাই, বা বিয়ে করা মানে একটা গ্রিপ্টে চলে যাওয়া, বিয়ে করা মানে একটা পুরুষের সঙ্গে একটা মহিলার এমনভাবে সম্পর্ক জুড়ে যেই জাল থেকে বেরোনোর উপায় ভীষণ কম। তাহলে সেম জিনিস ও সেমভাবে আবার অনুষ্ঠান করে বাড়ি মানে মন্দিরে 30-35 জনকে ইনভাইট করে সেখানে খাওয়া দাওয়া করে এবং বেশ
তুতে কালারের বেনারসি পরে, তুতে কালারের ফোকলার পাঞ্জাবিটা আমরা প্রায় সময় পরতে দেখেছি। ফোকলার তুতে কালারের পাঞ্জাবি, এদিকে তুতে কালারের শাড়ি, সুন্দর করে বিয়ের শপিং, বিয়ের সাজ সেজে, মেহেন্দি টেহেন্দি পরে কি সুন্দরভাবে সেজে গুজে গিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে উঠে গেল। কি করে হলো বলো, তোমরা বলো। যদি সত্যি ওকে টর্চার করা হতো, সত্যি ওকে নির্যাতন করা হতো, সত্যি যদি ওর উপরে মেন্টাল হ্যারাসমেন্ট হতো, তাহলে ও কি দ্বিতীয়বার সেই প্রেম, সেই ভালোবাসা, সেই স্বামী, সেই সংসার, সেই সেম অ্যাকোরেটভাবে পাতার ওর সাহস আসতো না। অ্যাকচুয়ালি ও প্রি প্ল্যানেই গেছে। ও এদের বাড়ি থাকতেই প্ল্যান করেছিল এই বাড়ি থেকে বেরোলেই ওর সাথে বিয়ে করবে, এবং এই বিয়ের প্ল্যানটা ওদের প্রথম থেকে রেডি ছিল বলে ওরা বাচ্চাটাকে ক্যারি করেনি। কারণ বিয়ের ভেতরে যদি বাচ্চা থাকে, বলে বিনা সানায়ে বাজনা কেমন মানাবে? যদি বিয়ে বাড়ির ভেতরে ওই বাচ্চা কোলে নিয়ে যায়, ও তো বিয়ে বাড়িতে ও কাউকে চিনতো না, শুধু ওর মাকে ছাড়া। তাহলে সবসময় মায়ের কাছেও থাকতো, এবং মায়ের কাছে যদি বাচ্চা সবসময় থাকতো, তাহলে ওদের এই প্রথম বছরের একটা বছরের যে হানিমুন, বিয়ের 1 বছর কিন্তু প্রত্যেকটা মহিলা পুরুষের কাছে একটা আলাদা রকম মানে ইয়ে হয়ে থাকে, আবহাওয়া হয়ে থাকে। তারা শুধু একটা রোমান্টিকতার ভিতরে লাইফটা কাটায়। তাহলে এই রোমান্সের মধ্যে বাচ্চাটা যাতে বাধা না হয়, সে কারণে ওরা দুজনা সুন্দরভাবে প্রথম থেকেই প্রি প্ল্যান করে রেখেছিল যে বাচ্চাকে নেবে না, বাচ্চাকে না নিয়ে যাবে। আমার বান্ধবীর ফোন আসছে, ধরবো না, ফোনটা ধরলেই ব্যাস মন একেবারে ওর ভেতরে মজে যাবে, ভিডিও জলাঞ্জলি যাবে। তো সেই জায়গায় বলছি, অনেকে আমাকে এখানে একজনে লিখেছে আজকে আমার কালকের ভিডিওর ভেতরে, সেই কমেন্টারও আমি অ্যান্সার দেবো। সেই কারণে আরও আজকে আমি এই ভিডিওটা মানে এখন করতে বসলাম। তাছাড়াও দিদিভাই দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেটা নিয়েও বলবো। জাস্ট সীমার কালকে রাতে, কালকে যে ভিডিওটা ওপেন করলাম, সেই ভিডিওর ভেতরে একটা কমেন্ট এসেছে, যে কমেন্টার আমি রিপ্লাই এখন দেব। এই যে কমেন্টটা করেছে আমাকে তানিয়া দাস। তানিয়া দাসের কমেন্টটা আমি বলবো, সীমাদি এই 1.5 বছর তুমি বেচুর ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছো। একদমই বানাইনি। আমার থেকে বেচুর ভিউয়ার্সটাই বেশি চেনে। আমি বেচুকে কম চিনতাম, সরি তোমরা বেচু লিখেছো বলে আমি বেচু বলছি। অ্যাকচুয়ালি সন্দীপকে আমি অনেক কম চিনতাম। তোমরা এই যে যারা সন্দীপের ভিউয়ার্সটা, তারা সন্দীপকে আমার থেকে অনেক বেশি চিনত। প্রায় 6 বছর ধরে সন্দীপকে তারা রেগুলার ফলো করে, রেগুলার এভরিডে। আমি 1.5 বছর, তার আগে হয়তো 2-1টা ভিডিও দেখেছি, বা আরও তোমরা 1 মাস ধরে নাও এক্সট্রা, তার বাইরে নয়। কিন্তু এই সন্দীপের ভিউয়ার্সটা সন্দীপকে আমার থেকে ঢের অনেক বেশি ভালো চেনে। তাই বোকা বানানোর কোনো প্রশ্নই আসে না। আর আমি তোমাদেরকে এক চুল এক বর্ণ মিথ্যা কথা বলিনি। আমি আমার চোখ দিয়ে যা যা দেখে এসেছি, আমি যা যা ওইখানকার পরিবেশে অনুভব করেছি, আমি সেই কথাগুলো তোমাদের কাছে তুলে দিয়েছি। তানিয়া যেহেতু একটা সুন্দর সীমা দি বলে একটা সুন্দর কমেন্ট লিখেছে, তাই আমার মনে হলো যদি তানিয়ার মনে এরকম প্রশ্ন থাকে, তাহলে অনেকের মনে হয়তো এরকম প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমি এই প্রশ্নটার অ্যান্সারটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমার হচ্ছে তোমার দেওয়া ক্ল্যারিফিকেশান সন্দীপ আর সন্দীপের মায়ের ব্যাপারে পুরোটাই ফলস, একদমই না। সন্দীপের মা একজন খুব ভালো মানুষ, এবং তার মধ্যে কোনো রকমের কোনো ফলস এমন কিচ্ছু নেই যেটা আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছি। দেখো তাদের পারিবারিক একটা আলাদা নিজস্বতা আছে, যেটা আমি তোমাদের বলেছি। ওরা কখনোই বাইরের মানুষকে বিশ্বাস করে না, আর ওরা যে কোনো কাজের ডিসিশান ওরা 3 জনাই নেয়। এটাও আমি কিন্তু ভিডিওতে বলেছি। ওরা কখনোই কাউকে, বাইরের মানুষকে চট করে বিশ্বাস করে না, আর চট করে তার কোনো সিদ্ধান্ত তারা গ্রহণও করে না। আমি হয়তো ওদেরকে একটা ওপিনিয়ন দিতে পারি, কিন্তু সেই ওপিনিয়নটা কাজ করবে ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে। ওরা 3 জনা মানে মা বাবা ছেলে 3 জনা, আমি যদি কোনো ওপিনিয়ন দিই সেটা নিয়ে বসবে, আলোচনা করবে। তার ভেতরে যদি দেখে না আমার ওপিনিয়নটা রাখা যায় ওদের বক্তব্যের ভেতরে, তবেই রাখবে, না হলে কিন্তু রাখবে না। এটাও কিন্তু আমি তোমাদের বলেছি। আর আমি এগুলো জেনে বুঝেই কিন্তু ওদের সাথে মিশেছি। তবে আমি কোনো দিনই যে না আমার সিদ্ধান্তটাই অনর, তোমাদেরকে আমার সিদ্ধান্তটাই মানতে হবে, আমার সিদ্ধান্ত না মানলে তোমাদেরকে বয়কট
করব, তোমাদের সাথে কথা বলবো না, তোমাদের নিয়ে নেগেটিভ ভিডিও করব, এরকম চিন্তাধারা আমার কোনো দিনই ছিল না, আজও নেই। তার জন্য হয়তো অনেকে অনেক নাম দিয়ে ডাকতে পারে, আমি জানি না। আমার মুখ থেকে হয় টেপির হাজব্যান্ড বেরোয়, নাহলে সন্দীপ নামটাই বেরোয়, কারণ আমি জানি না, আমার মুখ থেকে বেরোতে চায় না। শোনো একটা কথা, আমি তোমাদেরকে যেটাই প্রেজেন্ট করব অন্তর থেকে, আমার মুখ থেকে যদি ওর সম্বন্ধে একটা বাজে ওয়ার্ড না বেরোতে চায়, আমি কি করে, আমার মনকে মেরে তো আমি তোমাদেরকে খুশি করতে পারবো না। আমি নিজেকে, নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমি তোমাদের খুশি করতে পারবো না। তাই সন্দীপ বা সন্দীপের মা এরা কোনো কেউই খারাপ না, আমি তো দেখিনি। দেখো, প্রত্যেকটা মানুষ একরকম নয়, কিন্তু তার ভেতরেও মানিয়ে নিতে হয়। নিজের মা আর শাশুড়ি মায়ের মধ্যে পার্থক্য একটা থাকেই, তবুও শাশুড়ি মাকে নিজের মা করে নিতে হয়। আমরা শাশুড়ি মায়ের কাছে বেশি থাকি মায়ের থেকে। মা জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু মায়ের কাছে যতটা না আমরা থেকেছি, তার থেকেও অনেক সময় আমাদেরকে শ্বশুর শাশুড়ির সাথেই কাটিয়ে দিতে হয়। সেই কারণে তাদেরকে পর না করে নিজের আমাদের করে নিতে হয়। মনে মেরেও হলেও আমাদেরকে তাদেরকেই বড় আসন, বড় পীরে, বড় সম্মান সব কিছু দিতে হয়। আর এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে তার মা বাবার শিক্ষা দেয়াই থাকে, যে কখনোই শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়িকে ছোট করবে না। যারা করে তাদেরকে বলবো তাদের মা বাবার শিক্ষার বড়ই অভাব। কারণ আমাদেরকে তো সবসময় এইটাই শিখিয়েছে, শ্বশুর শাশুড়ি মানে মা বাবা, তাদেরকে সম্মান করো, তাদেরকে বড় আসন দাও, তাদের বেশি। আর আমার যদিও হয়তো কপালটা বেশি ভালো, সে কারণে আমার শ্বশুর শাশুড়ি বলো বা মা বাবা বলো, আমি কিন্তু কোনো দিক থেকেই এই টর্চার হইনি। সেই কারণে আমি টর্চারের ব্যাপারটা তোমাদেরকে হয়তো তোমাদের মনোপুত করে বলতে পারি না, আমি যেহেতু হইনি। আচ্ছা, তুমিও লাথি খেয়েছো, পুরোটাই ফলস, তুমিও লাথি খেয়েছো। আর আমাদেরকে তুমি খিচুড়ি মানে খিচুড়ি হয়েছে। তবে তবে এ অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছুই জানতে পারলাম, তাই মেন্টালি লিভ আরও বাড়লো, মেন্টালি লেভেল আরও বাড়লো, মেন্টাল বলছি, ম্যাচুরিটি লেভেল আরও বাড়লো, আর লোককেও নতুন নতুন রূপে চিনলাম। দেখো, আমরা তো নিত্য নতুন শিখি, অবশ্যই এটা তোমার ম্যাচুরিটিটা যে বাড়লো, এটার জন্য আমি একদম অসম্ভব ধন্যবাদ। কারণ আমরা প্রত্যেক দিন শিখি, প্রতিনিয়ত শিখি, প্রত্যেকটা মুহূর্তে শিখি। আমরা নতুন নতুন সিনেমাগুলো দেখি, সেখান থেকে শিখি, বাড়িতে কিছু শিখি। ওই যে বললাম পরশুদিন না তার আগের দিন আমি একটা ভিডিওতে বলেছি, আমাকে চন্দনা একটা টিপস দিয়েছে, যেটা করার সাথে সাথে আমি সুস্থ হয়েছি। সেই টিপসটা যে চন্দনার কাছে কিছু শিখলাম। দেখো, চন্দনা কিন্তু লোকের বাড়ি কাজ করেই বেড়ায়, কিন্তু তার ভেতরেও ও এমন একটা নুস্কা বললো, যেটা আমি খেয়ার সাথে সাথে চাল ধোয়া জল, হ্যাঁ চাল ধোয়া জল, ওর চালটাকে 2-3 বার করে মানে ট্যাঙ্কির জলে ধোয়ানোর পর তারপরে আমার কেনা জল দিয়ে ধুয়ে ও 1 গ্লাস জল দিল আমাকে। সে জলটা খাওয়ার সাথে সাথে আমার একটা চরম পেন হচ্ছিল, যে একটা মানে ভীষণ কী বলবো তোমাদেরকে, এমন জায়গায় পেন হচ্ছিল যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ওই যন্ত্রণাটা যেন আমার ব্রেনে গিয়ে অ্যাটাক করে। কিন্তু ও বললো, তুমি জলটা খাও দিদি, বৌদি, তুমি দেখো কিছুক্ষণের মধ্যে তুমি রিলিফ পাবে। সত্যি তাই, মানে 5 থেকে 7 মিনিট, যদি আমার খালি পেট ছিল, সেই কারণে ও বললো কাজটা তোমার দ্রুত হয়েছে, যেহেতু তোমার পেটটা খালি ছিল। তুমি কোনো খাবার খেলে হয়তো এত দ্রুত হতো না, কিন্তু তোমার এত তাড়াতাড়ি কমলো, মানে তোমার সেই ইয়ের মতন, মানে কীরকম কমলো, সে মানে সেট জিন যেমন জিভের তলায় দিলে হার্টবিটটা ঠিক হয়, তেমনি আমারও মানে ওই জলটা খাওয়ার সাথে সাথে 5 থেকে 6 মিনিটের মধ্যে মনে হলো যেন আমি কিছু থেকে রিলিফ পেয়ে গেলাম, একদম একদম যেন একদম ভালো হয়ে গেল। তো এইগুলো প্রতিনিয়ত আমরা আমাদের ম্যাচুরিটি বাড়ে, আমাদের শিক্ষা বাড়ে, আমরা মানুষের কাছে নিত্য নতুন কিছু জানতে পারি। তবে সবাই এক নয়। আরেকটা কথা, শ্বশুরবাড়িতে এই তানিয়ার নামটা আমি অনেকবার শুনেছি এবং তানিয়ার কমেন্ট আমি অনেক পড়েছি। তার জন্য আমি তানিয়াকে মনে হলো যে তানিয়ার এই প্রশ্নের উত্তরটা আমার দেওয়া উচিত, তার জন্য আমি ওর কমেন্টে কিন্তু কোনো লাভ রিয়াক্ট দিইনি। এবং আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা অবশ্যই করব যে আমি যেটা দেখে এসেছিলাম, আমি তোমাদেরকে সত্যি কথাই বলেছি। তবে ওদের বাড়ির পরিবেশ এরকম ছিল না, একদমই ছিল না। হয়তো বলছি, এটাও আমি কিন্তু ডিটেলস জানি না, বা আমি ওর লাইফে কেউ ছিল
কেউ আসবে, এগুলোর জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু এই নোংরা টাইপসের মেয়ে, মানে অনেকটা টেপির কোয়ালিটিরই মেয়ে আসবে এরকম এটা আমরা আশা করিনি। এই কারণে কিন্তু আমাদের মধ্যে বিবাদ। এই কারণে হয়তো ওর মতামত বা আমার মতামত মেলেনি বলে ওরা আমার একটা ডিস্টেন্স এসেছে, কিন্তু এ নয় যে আমি এতদিন 1.5 বছর ধরে যে ভিডিওগুলো করে এসেছি সেগুলো মিথ্যে। এক চুল এক বর্ণ আমি তোমাদেরকে মিথ্যে বলিনি। আর আমি যদি মিথ্যে বলতাম তাহলে এই ভিউয়ার্সটা সবার আগে বুঝে যেত যে সীমাদি তুমি মিথ্যে বলছো। দেখো যেখানটায় আমার দেখেছি আমার মতামতের সাথে ওদের মতামত খাপ খাচ্ছে না, মিল হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। কিন্তু তা বলে এতদিন যে কথাগুলো খাপ খেয়েছে, মিশেছি, যেগুলো তোমাদের কাছে তুলে ধরেছি সেগুলো মিথ্যে হয়ে যাবে, এটা তো মিথ্যে কথা না, একদমই না, সেটাও সত্যি। কারণ তোমাদেরকে আমি সবসময় চেয়েছি আমার ভিউয়ার্সটা যেন না ঠকে। তোমাদেরকে কখনোই ঠকানোর ব্যবসা আমি করিনি, কারণ তোমরা ঠকবে এটা আমি কখনোই চাই না। দেখো যার জন্য আমার একটা 22,000-এর চ্যানেল বন্ধ আছে, কেন আছে? সেখানটায় প্রীতম রিমি বা এইসব নিয়ে ভিডিও করতাম। তো প্রীতম রিমির খেলটা যখন খতম হয়েছে, যে প্রীতম তো যে বোকা বানাচ্ছিল, যে রিমি যে বোকা বানাচ্ছে, এদের যে ঝগড়ার যে ফলস এই বিষয়টা আর বহুদিন ধরে চলছিল, তো সেই জায়গাটা কোথাও না কোথাও তোমাদের কাছে সত্যিটা আনতেই হতো বলে কিন্তু আমি প্রীতমের বাড়ি গেছি, প্রীতমের সঙ্গে কথা বলেছি, বলার পর ওই পরিবেশে আমি যা যা দেখেছি আমি তোমাদের কাছে কিন্তু সত্যিটাই তুলে ধরেছি। আমি মিথ্যে বলি না, এক ফোঁটা মিথ্যে বলি না। আমার অন্যায়টাও যদি কখনো এই ওয়াইটিতে আসে বা তোমাদের কাছে ধরে, তার জন্য কিন্তু আমি যদি অন্যায় করে থাকি আমি সেটাও বলে দিই, হ্যাঁ এটা আমার অন্যায় বা এটা হ্যাঁ, আমি মিথ্যা কথা বলি না। কিন্তু টেপি যে বিয়ে করার পর আজকে ওদের এই যে ইয়েদের ওই কী নাম যেন সন্দীপের কি এরকম মন্দিরে গিয়ে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে? যদি দেখাক। আমি তো বলবো ওই মেয়েটাকে, যে মেয়েটা উড়োছাই নামে যে মেয়েটা নৃত্য করে বেড়াচ্ছে, সে নিয়ে আসুক, সে নিয়ে এসে ফোকলার মতন কাউকে না কাউকে দিয়ে ভিডিও করাক বা ওর চ্যানেলে দিক যে না ওর সাথেও এই যেমন ওকে বিয়ে করেছে আমিও একে বিয়ে করেছি, দেখাক। আমার তো মনে হয় না। এবার আমার মনে হওয়ার সাথে তো আসল সত্যি আর মিথ্যে বদলে যাবে না। যদি সত্যি এর হয়ে থাকে এটাও কোনো না কোনো দিন আসবে। কারণ আমি বলছি টেপি যেভাবে অনুষ্ঠান করে লোকজন নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে যে বিয়ে করেছে, এই বিয়ে একটা ডিভোর্স না হওয়ার আগে এই রকম বিয়ে, একটা ছোট বাচ্চা ফেলে রেখে গিয়ে এই রকম বিয়ে মনে কতটা আনন্দ থাকলে হয়, ওর মনের ভেতরে কতটা আনন্দ থাকলে, সেই জায়গায় আমাকে ব্লেম করে লাভ নেই। সেই জায়গায় টেপির মা মানে ইয়েকে ব্লেম করে লাভ নেই, সন্দীপের মাকে বা সন্দীপকে বা সন্দীপের বাবাকে ব্লেম করে লাভ নেই। আসলেই এটা প্রি প্ল্যানে ওদের ছিল, ওরা প্ল্যানটা অনেক আগে থেকেই করে নিয়েছিল যে বেরোবো, বিয়ে করব, ও আরও সংসার পাতবো, ও ব্লগিং করুক বা অন্য কোনো কাজ করুক করে এরা দুজনে মিলে, যেই স্বামী স্ত্রী দুজন মানে সন্দীপ আর সন্দীপের ওয়াইফ মিলে যে কাজটা করছিল সেটা ফোকলা আর ফোকলার ওয়াইফ, মানে ফোকলার ওয়াইফ টেপি, ফোকলা সরকার, ফোকলা তার ওয়াইফ টেপি, এরা দুজনে মিলে আরেকটা বিজনেস খুলে ওদের সংসার চালাবে। আর ওই বিজনেসের মালকিন টেপিই থাকবে। এখানে যেমন টেপি বিজনেসে করলেও মালিক হাজব্যান্ড ছিল, সেটা ও রাখবে না। এই হাজব্যান্ডের এই মালিকানা চেঞ্জ করার জন্যে ও ফোকলা স্বামীকে ধরেছে। হ্যাঁ, সরকার ফোকলা স্বামীকে টেপি ধরেছে। তাই এই যে যেখানেই যাই প্রেম করে বেড়ায়, এটা তো অস্বীকার করা যায় না। ও তো প্রেম করে বেরিয়েছে, আবার ফ্ল্যাটে গিয়ে সেখানে আরও 2-3 জন নাম তো গড় করে ওর স্বামী, ওর এটা দ্বিতীয় স্বামী তো সব বলে দিল, নামটা সুন্দর করে বলে দিল। মনে না থাকলে আরেকবার নামগুলো শুনে নাও, তোমাদেরকে বেশ ভালো করে শুনিয়ে দিই। নামটা দারুণ করে বলে দিল। এবার ঘটনা হচ্ছে তোমার আমার হাতে তুলে দেবে। এবার ঘটনা হচ্ছে প্রমাণ তো আমি বলছি শুনুন। আজকে যখন আমি কাজে যাই, তো আমি কথা বলো, তুমি কি কোর্টে সাক্ষী দেবে টিনার সাথে তোমার সম্পর্ক থাকা আছে? এবং আমি দেবো আমার তার জন্য যে জেল খাটতে হয়, তুমি যে ওকে বিয়ে করেছো এই সাক্ষীটা দেবে? সব সাক্ষী দেবো আমি, আমার তার জন্য জেল খাটতে হয়। তোমার চাকরি খেতে হবে। পুলিশ স্টেশন কিন্তু বলছে, তোমার পুলিশ স্টেশন বলছে তোমার বাড়িতেই থাকে, তোমার
সাথে বিয়ে হয়েছে এবং তোমরা আমার বাড়িতে চেনা থাকতো, আমার বাড়িতে আমি আশ্বাস দিয়েছিলাম আমার তার জন্য জেল খাটতে হবে, আমি খাবো, কিন্তু আমার কথা হচ্ছে কিনা আমি আমার বাবা মা দায়ী নয়, আমি দায়ী। তুমি যদি স্বীকার করে নাও তাহলে তো ব্যাস ওই মেয়েটি জেল খাটবে। আমি যখন টিনার যখন বাড়ি থেকে বের করে দিই তখন আমার নিজের বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার কোনো বন্ধু বান্ধব আমার পাশে দাঁড়ায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার প্রত্যেকে একটা কথা বলেছিল, যে মেয়ে তার সন্তানের, যে মা তার সন্তানের হতে পারে না, সে মানুষ কোনোদিন কারোর হতে পারে না, তুই ভুল করছিস। আজকে সব এরিয়া আমি আজকে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আজকে সেই মেয়েটা একটা নয়, তিনটে ছেলের সাথে সম্পর্কে জড়িত, যার প্রুফ আমার কাছেও এখনো বর্তমানে আছে। আজকে গিয়ে আমি হাতে নাতে ধরেছি তাকে, সে আমাকে বলছে কিনা আমার শরীরের জ্বালা মেটানোর জন্য আমি সম্পর্ক রাখি 3টে ছেলের সাথে। অর্ঘ কুণ্ডু, সত্যজিৎ সরকার, আর হচ্ছে কি জানো ওর নাম, দীপায়ন মাইতি। 3টে ছেলের সাথে সম্পর্কে জড়িত, একটা নয় 3টে ছেলে। দেখো, একটা নয় 3টে, যেখানে যায় সেখানেই প্রেম করে। এই যে প্রেমে পড়া বারণ, ওকে যে বারণ করছে ওর দ্বিতীয় স্বামী, যে ঠিক আছে এতদিন যা করেছো মেনে নিয়েছি, এবার আর প্রেম করো না, তারপরও ও যেখানেই যায় প্রেমে পড়ে যায়। এটা দোষ দায়ভার কে নেবে? আমরা নেব? আমরা নেব না। যে প্রেম করবে, বর্তমান যে থাকবে সেই নেবে, আর সেই চিৎকার করবে, সেই সবাইকে জানাবে, সেই সবাইকে ঢাকঢোল পিটাবে। একটা লিমিট রাখো। বুঝেছি, তার মানে তোমার এরকম ধরনের সেক্স যেটা হচ্ছে, তুমি মোটামুটি নিজেকে কন্ট্রোল করতে পারো না, এটাও একটা রোগের কারণ। কিন্তু অনেক সময় হয়, এটা আমি সিনেমাতে দেখেছি, যদিও আমি বলছি না যে এটা আমি বাস্তবে জানি, এটা আমি সিনেমাতে দেখেছি যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মানে কেউ কাছে এলে ও এটা করে ফেলে, এটা হয়ে যায়, বা এটা ও নিজের পরে হয়তো রিয়েলাইজ করে যে এটা ঠিক হয়নি, কিন্তু এটা করে ফেলে। সেটার জন্যেও কিন্তু একটা সাইকিয়াট্রিস্ট দেখাও, নিজেকে কাউন্সেলিং করাও, যে না আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, কেন আমার বারবার এরকমভাবে নিজেকে মানে মন ডাইভার্ট করতে পারি না, বা একটাতে মন স্থির রাখতে পারি না। এটার জন্য ডাক্তার দেখাতে হবে বা করতে হবে। আর এই নোংরামিগুলো করার জন্য হেল্প টেপির বাবা মা, টেপির ফ্যামিলির লোক 200% দায়ী। এখানটায় আমি সন্দীপের মায়ের দোষ দেখিনি। সন্দীপ দেবাড়ি এতদিন গেছি, না সন্দীপের মায়ের দোষ দেখেছি, না সন্দীপের বাবা, বা না সন্দীপের ভেতরে কোনো রকম আমি চরিত্রহীনার কোনো কাজ দেখেছি। তাই যেগুলো দেখিনি সেই সম্বন্ধে আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না। ঠিক আছে, এবার দিদিভাইয়ের একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেটা তোমাদেরকে একটু পড়ে শোনাবো আমি এখন, কারণ বিস্কুট একদম চুপ করে বসো। আচ্ছা, স্ত্রী চলে যাওয়ার 1 মাস পরে আবার একটি বিয়ে করে নিয়েছে মন্দিরে 30 থেকে 40 জনকে সাক্ষী রেখে। আচ্ছা, কোর্টে নিজের তরফ থেকে ডিভোর্স ফাইল করে বেশ কয়েকটি শর্ত চাপিয়ে দেয় সন্দীপের ওপর, যেটা সন্দীপ মানতে পারেনি বলে দু তরফের উকিল নিয়ে চরমতম ভয় দেখিয়ে সন্দীপকে এক বিন্দু টলাতে পারেনি। এই মামলা দেয়া হবে, ওই মামলা দেয়া হবে, ছেলেকে কেড়ে নেওয়া হবে, অনেক ভয় আজ থেকে 9 মাস আগে। আর আজ সন্দীপের মাথা উঁচু করে আর 5টা ছেলেকে তার লড়াইয়ের পথ দেখিয়ে দিচ্ছে। ওর সাথে হওয়া অন্যায়গুলো একে একে তুলে ধরা হয়েছে কোর্টে। তাই মামলার সবগুলোই ফলস হয়ে গেছে। ওই ডিজিটাল প্রমাণগুলো সমস্ত কোর্টে জমা হয়েছে, সাথে সমস্ত দপ্তরগুলোতে। আমি বললাম না, ওগুলো সব পেন ড্রাইভে করে, আর এরকম বাঞ্চ ধরে তোমার ওর চ্যাটগুলো সমস্ত দপ্তরে জমা দেওয়া হয়েছে। এটা আমি জানি, এটা সাক্ষীও আমি আছি, অনেক জায়গায় আমিও ওর সাথে গেছি। আচ্ছা,
এখানে আমাকে লিখেছে জাস্টিমা, চরম ও কঠিন ধারায় মামলা, গ্রেপ্তারের পরিকল্পনা। হ্যাঁ, এমনকি সেই কোর্টে আমি সেদিনও দেখো আমার কোর্টে যেদিন ডেট ছিল সেদিন আমি তোমাদেরকে বলেছি যে ওর উকিলের একটাই বক্তব্য ছিল বারবার আমাকে জেল হেফাজতে নেওয়া, অন্তপক্ষে একদিনের জেল সেটা নিয়ে কটাক্ষ করে প্রত্যেকটা উকিল হেসেছে যে ভিডিও করার দরুনে কারো জেল, এটা কেমন। এটা আমি আজকের ভিডিওই নয়, আমি যেদিন আমার কোর্টে কেস ছিল এবং কেসের ডেটের পর আমি কিন্তু তোমাদেরকে বলেছি। আর ওটা আমি যদি সেদিন না যেতাম বা আমি যদি জামিনটা না দিতাম ওরা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবে এরকমও পরিকল্পনা করে নিয়েছিল। মামলা গ্রেপ্তারের পরিকল্পনা করা হয়েছিল যাতে সন্দীপের ভয়ে মাথা নত করে ফেলে, সব ভেঙে দেয়া হয়েছে। এখন যেখানে লোকটির বউ এমআর ফোকলা মানে মিস্টার ফোকলার তিনি সেই এক ব্লেম দিচ্ছে, এখন মেয়েটি সন্দীপের বাড়ি থাকাকালীন হয়েছে ওই 18 মাস তাদের বাড়ি থাকাকালীন কি ঘটনা ঘটেছিল তা সবিস্তারে জানিয়েছে ওই ছেলেটি। সুতরাং আমরা এই ছেলেটির পাশে আছি, বহু সুযোগ দেওয়া হয়েছিল, তার একটাও নেয়া তো দূরে কি বাদ, বকের কথা মতো একের পর এক ভুলের পর ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। এই ছেলেটিকে চরমতম অত্যাচার করা হয়েছে। সুদীপ্তকে আমি ভুল বুঝেছিলাম একসময়, বর্তমানে সবটা জানার পর সুদীপ্তকে সব দিক থেকে সহায়তা করব, আর তার জীবনটাও শেষ হতে দেব না। এই যে কথাগুলো দেখো, যে কথাগুলো এখানে লিখেছে, কথাগুলো কোথাও না কোথাও তো সবকটা কথা সত্যি লিখেছে, যে যেই সময় তোমরা জানো না ওই সময় ওকে কিভাবে ভয় দেখাচ্ছিল, কিভাবে একটা 498 কেসের ধারা যেখানটায় দিয়েছে, ওরা জামিন নিতে গেছে, আমাদের এখান থেকে 2টো উকিল গেছে ওকে জামিন দেবে, ওরা জামিন নিতে দেবে না, 13টা উকিল দাঁড় করিয়ে দিয়েছে হাতে পায়ে ধরে। টেপির বাবার যত রকমের সোর্স ছিল ততগুলো সোর্স খাটিয়ে দিয়েছে, তাও এরা ওখানে থাকে না, ওই এরিয়ায় থাকে না। এবার ভাবো ফোকলার ওপর কি অত্যাচার হচ্ছে। ফোকলাকে এই যে বক, টেপির তো কিছু না, এই যে চোরাই মালের পয়সা তো আছে, একে কিছু পয়সা খাই দিল, ওকে কিছু পয়সা খাই দিল, ওইদিকে কিছু টাকা ঢেলে দিল, এই যে চোরাই মাল এত গয়না চুরি করে নিয়ে গেছে, তারপরে এই প্রায় 1.5 বছরের ওপর ধরে তোমাদেরকে চুরি করা মিথ্যে জীবন, ও তো বিয়ে করে সংসার করছে, অথচ তোমাদেরকে ও দুঃখের কাহিনী শুনিয়ে যে ভিডিওগুলো করে যে টাকাগুলো রোজগার করেছে সেগুলো এদিক ওদিক সেদিক লোকের এদিক এ হাত ও হাত ডান হাত বাঁ হাত করে মানুষের হাতে দিল, ব্যাস। আরে কিছু করুক না করুক, ওকে তো ওর প্রাণের সংশয় তো হবে, ওকে হয়তো প্রাণে মারলো না, হয়তো ওর এমন একটা ক্ষতি করে দিল যেটার জন্যে ওর জীবনটা শেষ হয়ে গেল। এটা সন্দীপকে পারেনি, একমাত্র সন্দীপ যেহেতু ওর এরিয়ার বাইরে, সেই কারণে কিন্তু এরা প্রথমে পরিকল্পনা করেছিল সন্দীপকে বাড়ি থেকে বের করানো, কারণ সন্দীপ যদি ওর ছেলের পড়াশোনার নাম করেও যদি পড়াবে বলে কৃষ্ণগড়েও ঢুকে পড়তো, তাহলেও সন্দীপের লাইফেরও একটা রিস্ক ছিল, কারণ ও যদি ওর এখানে কৃষ্ণগড়ে কিন্তু টেপির মামার বাড়ির লোক আছে, টেপির মামার ছেলেগুলোও একটু মস্তান টাইপের, আর ওরা কিন্তু থাকেও খুব খারাপ এরিয়ায়, জানো তো, আমি কৃষ্ণগড়বাসী হয়ে বলছি, ওরা যে পরিবেশটা থাকে ওই এরিয়াটা কিন্তু খুব খারাপ এরিয়া, একদম ওরা মানে একদম কৃষ্ণনগর শহরের পুরো বাইরে থাকে, একদম কৃষ্ণনগর নামটা কিন্তু বলে না এরিয়াটার একদম সেই বর্ডার লাইনের দিকে থাকে, মানে বাইরে টাইপের, শহর থেকে বেশ ভেতরে। এবার হচ্ছে ও যদি এইদিকেও আনতো তাহলেও সন্দীপের বিপদ ছিল, মামার ছেলেকে দিয়ে বা ফোকলাকে নিয়ে এসে লোকজন এক জায়গায় করে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে। টেপি চরম খারাপ মেয়ে, এবং টেপি যতটা খারাপ ততটা খারাপ ওর মা বাবা, একদম মা বাবার একদম একই ছাঁচে গড়া টেপি, একই ছাঁচ তো মা বাবা তো কিছু পাবেই, মা বাবাটা এতটা খারাপ, সেই সমস্ত খারাপ জিনিসগুলোই মেয়েটা নিয়ে নিয়েছে। এই কারণে মেয়েটার ভেতরে শোনো, নিজের সন্তানকে তোমরা একটু মন দিয়ে পাবো, যে পেট চেরা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করা সেই বাচ্চাটা বড়ও হয়নি, হাঁটতে পারা বাচ্চা, যার মুখ থেকে শুধু খই ফোটে মিষ্টি মিষ্টি কথা, সেই দুধের শিশুটাকে ফেলে গিয়ে ও প্রেমিকের সাথে বিয়ের আসরে বসেছে, তাহলে ওর মন কতটা কঠিন হতে পারে, ও কতটা নিষ্ঠুর হতে পারে,
ও এই যে সন্দীপকে বের করে নিয়ে গিয়ে সন্দীপকে মেরে দিত না, তার কোনো গ্যারেন্টি ছিল না। শুধু সন্দীপ বেঁচে গেছে, সন্দীপ ওর হাতের বাইরে ছিল। ও সন্দীপকে কখনোই ক্যাপচার করতে পারেনি। ওই যে যেখানে যাব সেখানেই আঁচলে বেঁধে নিয়ে যাব, বা যেটা আমি বলবো সেটাই ও শুনবে, এই ক্যাপচারটা করতে পারিনি। বাট সন্দীপকে সন্দীপের মা বাবা থেকে দূর করতে পারিনি। এটা সন্দীপের কোথাও না কোথাও গুরু বল, মা বাবার আশীর্বাদ বলে সন্দীপের মা বাবার ছত্র ছায়া থেকে বেরোয়নি বলে আজকে কোথাও না কোথাও ওর প্রাণটা বেঁচে আছে। এটা যেটুকু এতদিন ধরে আমি যেটুকু ওদেরকে দেখেছি, যেটুকু বুঝেছি, সেটার ওপরেই তোমাদেরকে কিন্তু আমি বললাম। যেটা এতদিন ধরে দেখেছি বুঝেছি, না হলে হয়তো আমি এগুলো তোমাদেরকে তুলে ধরতাম না। আর এই যে সেই সময় প্রচণ্ড পরিমাণে ভয় দেখানো হতো, যতদিন না দিদিভাই না এসেছিল সন্দীপ কিন্তু থানা কোর্ট পুলিশকে চরম ভয় পেত। কারণ কিসে আবার ফাঁসি দেবে, কিসে আবার জড়িয়ে দেবে, কিসে আবার এই করবে। আর ওদের কোর্টে, ওদের এরিয়ার কোর্টে গেলে কোথাও না কোথাও লোকদের দিয়ে বেশি ভয় দেখানো, থ্রেট দেখানো। আর আমি যেদিন গেছিলাম ওদের কেসে, সেদিনকে ফোকলাও বড় প্ল্যান করেছিল বাচ্চাটাকে কিডন্যাপ করার। এক চুলো মিথ্যা কথা বলিনি। এই যে শাখাপলা মানে এটা তো আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমরা জানো। একটা চুল, এক ফোঁটা, এক বর্ণ আমি তোমাদেরকে মিথ্যা কথা বলিনি। আমি মিথ্যে বলি না, তোমাদেরকে যতটা বলেছি সত্যি কথাই বলেছি। তো চলো, আমার মনে হয় তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম। আজকে সঙ্গীতা দিদিভাই রয়েছে বলেও সন্দীপেরও অনেকটা বল। আর কোথাও না কোথাও এটা ফোকলাও জানে যে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের একটা পাওয়ার আছে, যেটার কারণে কোথাও না কোথাও ও বিচার পাবে। সেই কারণেই কিন্তু ফোনটা করেছে, নাহলেও ফোনটা করতো না। যদি দেখতো যে এই মহিলার কোনো দম নেই, তাহলে ও কখনোই এখানে ফোন করে অন্তপক্ষে এই কথাগুলো বলতো না। যে কোনো প্রকারে আপনি শুধু ওকে শাস্তি দেন, কতটা ও ব্রেনের ডিস্টার্ব হলে, কতটা ও আঘাত পেলে, বা কতটা ও শক্তে থাকলে, যে ওর একটাই চাওয়া এনি হাও ওকে নিয়ে দেন, এনি হাও যে কোনো প্রকারে ওকে শাস্তি দেন। ওর শাস্তির জন্য যদি ওকেও জেল খাটতে হয়, ওর অপরাধগুলো ও বলবে, তাতে যদি ওরও জেল হয় তাতে ওর দুঃখ নেই, ও জেল খাটবে, কিন্তু ওরও শাস্তি দেওয়ার কেন? একটা মানুষ কতটা ইয়ে হলে, ও নিজের চোখে দেখছে ওর ফ্ল্যাটে গিয়ে ও আর একটা জিমের লোক জিমে থাকবে, জিমের লোক ফ্ল্যাটে যাবে কেন তোমরা বলো? ও যেখানেই যায় সেখানেই প্রেমে পড়ে যায়, বাস্তব। ও জিম শিখতে যাবে, জিমের লোক জিমে থাকবে। জিমালার বউয়ের মনে এত দুঃখ এলো কেন? জিমালা রাতারাতি ওর অ্যাকাউন্ট লক করে দিল কেন? যেমন ফোকলারটা এতদিন উজ্জ্ব ছিল, বিয়ে করেছে, কই কিছু প্রমাণ আছে? বিয়ে করেছে প্রমাণ আছে, বিয়ে করেছে প্রমাণ আছে। এখন তো সবার কাছে প্রমাণ। আমি তো বলবো টেপির হাজব্যান্ড, ফার্স্ট হাজব্যান্ড উড়ো ছায়ের সাথে যে মন্দিরে গিয়ে বিয়ে করেছে, তার কি প্রমাণ কারোর কাছে আছে? যদি তাকে দিয়ে দাও, তাহলে ওরটা যেমন পরিষ্কার হচ্ছে এটাও পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা তো তখন আরও সুন্দরভাবে বিচার করতে সক্ষম হব। যেমন টেপির বিয়ের ছবি বেরিয়েছে, এদেরও কি বিয়ের কোনো ছবি আছে কারোর কাছে তোলা? যদি থাকে বিয়ে বের করে দাও। চলো টাটা, বাই বাই। আমার এতটুকু বক্তব্য। আমি বললাম আমি সাপোর্ট করেছি, যতদিন করেছি, যা বলেছি, এক চুলো তোমাদের মিথ্যা কথা বলিনি। আর ওরা এতটাও খারাপ না। ওই যে বললাম, এক বালতি দুধে এক ফোঁটা গোচনা ওই উড়ো ছাই হলো এক বালতি দুধে এক ফোঁটা গোচনা। ওই অনামুখী যদি না আসতো, তাহলে আজকে এদের এত বড় প্রবলেম আসতো না জীবনে। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।